আমাদের বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় আমরা ৩ বার ইতিমধ্যে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব 14 একাডেমি কাপ আমরা আয়োজন করতে পেরেছিলাম 2019 সালে, 2020-এ এবং 2021 সালে। তো পরবর্তীতে 2022 সালে যেহেতু আমরা শীতের সময় নভেম্বর ডিসেম্বর দিকে টুর্নামেন্টটা করি, তো সেবার বিশ্বকাপের সময় ছিল এবং পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা এই টুর্নামেন্টটি করতে পারিনি স্পন্সর সংকটের কারণে। তো এবার ইতিমধ্যে আমরা স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা কিংস থেকে আনুষ্ঠানিক আমরা সম্মতি পেয়েছি এবং আসছে ডিসেম্বরে আমরা এই টুর্নামেন্টে আবার করার জন্য প্রাথমিক উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা প্রত্যেকবারই আমরা আমাদের বাজেটে আমরা মাঠ সংস্কারের অংশ একটি রাখি এবং সেই বাজেটের অংশ দিয়েই আমরা মাঠটি চেষ্টা করি সংস্কার করার জন্য এবং আমরা চেষ্টা করি যেহেতু এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধীন একটি স্থাপনা, তাদের অনুমতি নিয়ে আমরা এখানে যতটুকু সম্ভব সংস্কার করে এবং ঘাস এবং আনুষঙ্গিক পানি ছিটানো এই ব্যবস্থাপনাগুলো করে আমরা এখানে আয়োজন করে থাকি। বরাবরের মতোই আমাদের এবারের একাডেমি কাপেও আমাদের 12টি দল অংশগ্রহণ করবে এবং যেহেতু এটি একটি টুর্নামেন্ট, তো টুর্নামেন্ট হিসেবে আমরা চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে যদি কোনো আয়োজন হয় তাতে একটা আকর্ষণ থাকে এবং এটার একটা বা আমাদের আয়োজন করতেও আমাদের সুবিধা হয়। লম্বা সময় হলে আসলে সব দিক থেকে বাজেট এবং পরিশ্রম অনেক কিছুর একটা প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা চাই যে একটা বা বা স্বল্প সময়ের মধ্যে একটা জমকালো একটা আয়োজন করতে, যাতে করে এটা সবার মধ্যে সাড়া ফেলে। তো সেজন্য আমরা বাংলাদেশের আমাদের যেই আমরা পদ্ধতিটা করি যে বাংলাদেশের যে বিভাগ রয়েছে ৮টি, ৮টি বিভাগ হতে আমরা ৮টি দল গ্রহণ করি এবং একাধিক দল হলে আমরা তখন লটারির মাধ্যমে সেই দলগুলোকে নির্বাচিত করি। আর পাশাপাশি যেই দলগুলো একটু ভালো ক্যাটাগরি, ভালো মানের বা তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়ে আমরা চেষ্টা করি তাদের দলগুলোকে আমরা সরাসরি অংশগ্রহণ করতে দেয়ার। আর আমাদের এই টুর্নামেন্টে এবারও বরাবরের মতোই আমরা প্রতিটি দলকে আমরা পার্টিসিপেশন মানি দিব এবং তাদেরকে আমরা জার্সি প্যান্ট দিব এবং আমাদের টুর্নামেন্টে প্রাইজ মানি হচ্ছে 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা রানার্স আপ হিসেবে আমরা প্রদান করব। বয়সের ক্ষেত্রে আমরা অনেক সময় যদি ডাক্তার, আমরা চেষ্টা করি ডাক্তার দিয়ে এবং যারা এই বিষয়ে মোটামুটি অভিজ্ঞ তাদেরকে দিয়ে আমরা বয়সগুলো যাচাই করার চেষ্টা করি। আর এখন আসলে বেসিক্যালি যেটা বা আমাদের দেশে আগে যেটা হতো যে জন্ম নিবন্ধনের যে বিষয়টা, এটা তো আসলে অনেক লেন্দি একটা প্রসেস ছিল। তো এখন সরকারি বেসরকারিভাবে যেভাবে হোক এখন যেকোনো মানুষ জন্মগ্রহণ করলে কিন্তু তার জন্ম নিবন্ধনটাকে বাধ্যতামূলক করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা জন্ম নিবন্ধন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা তাদের বাবা মায়ের আইডি কার্ড এবং যারা স্টুডেন্ট হয় তাদের আমরা পিএসসির সনদপত্র বা ভর্তির কাগজপত্র, অথবা যদি সে অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে তো জেএসসির যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেগুলো দিয়ে অনলাইনে সার্চ করলে তাদের ইনফরমেশনগুলো আমরা সেখান থেকে কালেক্ট করতে পারি এবং আমরা গত 3টি আসরে যে আমরা আয়োজন করেছিলাম সেখানে আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা তাৎক্ষণিক আমরা মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আমরা অনলাইনে তাদের এই ডকুমেন্টসগুলো সার্চ দিয়ে আমরা তাদের রেজিস্ট্রেশনটা আমরা সম্পন্ন করেছিলাম। আমাদের আসলে আমাদের টুর্নামেন্টের স্লোগানটা আপনি জেনে থাকবেন যে নতুন প্রতিভার অন্বেষণে, এই স্লোগানটাকে নিয়ে আমরা আসলে এই আয়োজনটি করে থাকি। তো আমাদের প্রথম যে আয়োজনটি আমরা করেছিলাম 2019 সালে, তো সেবার আমাদের এই টুর্নামেন্ট থেকে ফাইনাল লিগে 180 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় আসর যেটি 2020 সালে, সেখান থেকেও প্রায় 150 প্লাস খেলোয়াড় ফাইনাল লিগে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে 2019 সালে যে ফাইনাল লিগ হয়েছিল সেখানে যে 4টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল, 3টি দলেই এই ফাইনাল লিগে এই একাডেমি কাপের যে খেলোয়াড়রা ছিল তাদের পারফরমেন্সের মাধ্যমেই কিন্তু ওই 3টি দল আপনার সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এটা আমরা বলবো আমাদের জন্য একটি সফলতা। এবং দ্বিতীয় আসরের যিনি সেরা খেলোয়াড় ছিলেন তিনি হচ্ছেন রাব্বি হোসেন রাহুল, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইতিমধ্যে অভিষেক হয়েছে এবং অনূর্ধ্ব 23 দলের সাথে উনি বাহরাইন সফর করছেন।
এছাড়াও আমাদের এই একাডেমি কাপ থেকে আন্ডার 19 অনূর্ধ্ব 19 দলের যে ক্যাপ্টেন ফয়সাল, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, সে আমাদের এই একাডেমি কাপের প্রথম আসরের সে খেলোয়াড় ছিল। এছাড়াও জয়, মিথুন, রাজশাহীর হরিয়ান ফুটবল একাডেমির 4 জন খেলোয়াড় আমাদের আন্ডার 19 যে সর্বশেষ যে সফর ছিল সেখানে তারা সুযোগ পেয়েছিল। এছাড়াও বিভিন্ন লিগে দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ এবং প্রথম বিভাগ লিগেও একাডেমি কাপের অনেক খেলোয়াড় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। আমি এফসি ব্রাহ্মণবাড়িয়া 2017 সালে প্রতিষ্ঠা করি। 2017 সালে প্রথমবার যখন আমাদের দলটা অংশগ্রহণ করে, সেই দলের অধিনায়ক ছিল তাজউদ্দিন। আপনারা জানেন যে সর্বশেষ যে জুন মাসে ভুটানের সাথে তার অভিষেক হয়েছিল এবং সম্প্রতি বসুন্ধরা কিংসে সে যোগদান করেছে এবং এফসি চ্যালেঞ্জ কাপের যে ম্যাচ আপনারা তার পারফরমেন্স দেখেছেন, অসাধারণ পারফরমেন্স করেছে। তো তাজউদ্দিন কিন্তু আমাদের এফসি ব্রাহ্মণবাড়িয়া থেকে পাইনিয়র লিগ খেলার মাধ্যমে সে ঢাকায় খেলার সুযোগ লাভ করেছে। এছাড়াও আমাদের নারী নারী দলের আমরা 2বার অংশগ্রহণ করেছিলাম মহিলা লিগে। তো সেখানে আমাদের সাগরিকা আমাদের দলে প্রথমবার আমাদের ঢাকায় এসে খেলার সুযোগ পেয়েছিল এফসি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে। বর্তমানে সে জাতীয় দলের খেলোয়াড়। এছাড়াও আরো কয়েকজন বয়স ভিত্তিক দলের সুযোগ পেয়েছে। আসলে একাডেমিক কাপ যে কনসেপ্ট, এটার একটা মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের দেশের বিভিন্ন জেলায় বা বিভাগীয় শহরে বা ঢাকার মধ্যে অনেক একাডেমি আছে। তারা বছরের লম্বা সময় ধরে প্র্যাকটিস করে কিন্তু তারা কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ পায় না। তো সেই চিন্তাধারাকে ধারণ করেই আমরা এখানে তাদেরকে প্রতিযোগিতামূলক একটা আয়োজন, যদিও আমাদের এখানে দল সংখ্যা কম, মাত্র 12টি। তো তারপর আমরা তাদেরকে চেষ্টা করি যে এখানে তারা কম্পিটিটিভ ম্যাচ খেলে যাতে নিজেদেরকে বড় জায়গায় উপস্থাপন করতে পারে। এবং এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য, জাতীয় ক্রীড়া পরিষদকে, তারাও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এবং সর্বোপরি বসুন্ধরা কিংস, যাদের পৃষ্ঠপোষকতায় আমাদের এই আয়োজনটি হয়ে থাকে। বসুন্ধরা কিংসের সম্মানিত সভাপতি ইমরুল হাসান, ওনার ঐকান্তিক ইচ্ছার কারণে কিন্তু আসলে আমরা চতুর্থবারের মতো এই আয়োজনটি করতে পারছি। আর আমরা আমাদের উদ্দেশ্য আছে, যদি আমরা লম্বা সময় আরো বেশি সময় নিয়ে এটা করতে পারি, তো সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে, বিশেষ করে আমাদের আশেপাশের যে দেশগুলো, মায়ানমার আছে এবং আমাদের ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এই আশেপাশের দেশগুলো থেকে যদি আমরা একাডেমি দল 2টা, 3টা, 4টা করে যদি আমরা নিয়ে আসতে পারি, হ্যাঁ, অতিথি দল হিসেবে, তাহলে দেখা গেল যে এটার গ্ল্যামারটা আরো বাড়বে। তো মাঝে 3 বছর বিরতির কারণে আমরা এটা করতে পারিনি। তো চতুর্থবারে আমরা এবার চিন্তা করছি না, যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতির একটি বিষয় রয়েছে, সামনে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন রয়েছে। তো পরবর্তীতে যদি আমরা সুযোগ পাই, আমরা চেষ্টা করবো এটাকে আন্তর্জাতিক একটি কাঠামোর মধ্যে যদি সম্ভব হয় নিয়ে আসার জন্য।